সর্বনাশ, সমন্বয়কদের সকল অপকর্ম গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। মহা বিপদে পড়ে গেছেন প্রধান সমন্বয়করা। এইদিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই জুতাচোর সার্জিস আর হাসনাত, ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করতেছেন না বলেন তো? আমার মনে হয় কি ভাই, তারা তো সামনে ইলেকশন করতে চাচ্ছে। আপনার ওই গ্রাম অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইরা আছে না, তাই না, ওনাদেরকে হয়তোবা জুতার কথা হয়তোবা দিতে চাইছে, তাই না? আমার মনে হয় এরকমই হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি দাবি করে তার এই বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ক্রেডিট। আর গোলাম রাব্বানী যদি দাবি করে যে তার বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ডাউন ক্রেডিট। কথা বুঝতে পারছি? এই সদস্যরা আমাদের এই বাংলাদেশের একটি সুন্দরতম আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কতটা যে গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম থেকে বুঝে গেছেন। আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দর্শক, আমি আজকে বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো, প্রধান সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। প্রধান সমন্বয়করা কঠিনভাবে ফেসে গেছেন। প্রধান সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর রহস্যময় গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। যাক দর্শক মন্ডলী, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। অনেকদিন পরে ভাই একটা ভিডিও দেখে আসলে মনটা ভরে গেল রে ভাই। একটা মানে কলিজার মানে তৃপ্তি ভাই, তৃপ্তি। কেমন এই তৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যারা নাকি বাদে সমস্ত গোষ্ঠী আমাদের বাংলাদেশে, যারা নাকি প্রকৃত ইসলামকে আপনার মানেই তো না এবং ইসলামটাকে কিভাবে বিকৃত করে খাওয়া যায়, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম প্রতিনিয়ত তারা চালাচ্ছে কিংবা চলমান, তাই না? এবং তারা ফিলিস্তিনের সেই ঘটনাকে কেন্দ্র করে বা গাজার সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে একটা হয়, আপনার প্রতিবাদ স্বরূপ একটা আন্দোলন হয় বা মিছিল হয়। এবং সেই মিছিলকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশে নানান জায়গায় লুটপাট, চাঁদাবাজি এবং দখলদারিতা কি তারা চালিয়ে যায়। এখন তাদের পক্ষ থেকে বা যারা নাকি এগুলো ঘটাইছে, এদেরকে বা এদের থেকে 4 জনকে আপনার সিসিটিভি ফুটেজ বের করে তাদেরকে গ্রেফতার করে। আসুন একটা ভিডিও দেখাই। বাটা শোরুমে এই ইসের নাম করে, আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে এই খবর পেয়ে আমাদের সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। আচ্ছা শুনে আর দিতে হবে না, এদের ভিতরে আপনার বা এরা কারা? হ্যাঁ, আগে বলি যে এরা কারা। এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। কেমন বলি নেই, এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। বর্তমান আমাদের বাংলাদেশের বাপমা হচ্ছে সমন্বয়কারীরা, তাই তো? এখন এই সমন্বয় মানে 4 জনকে গ্রেফতার করছে। আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই, সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই, ওনারা তো মুখ জবানি দিছে বা আপনিও বলছেন, বেশ ভালো কথা। তাহলে সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে কেন গ্রেফতার করলেন না? কেন গ্রেফতার করলেন না বলেন তো? ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম, ওটা ভাঙচুর করে, বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায়, মানে জুতা চোর। তাহলে এই জুতা চোর সার্জিস আর হাসনাত, ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করতেছেন না বলেন তো? আমার মনে হয় কি ভাই, তারা তো সামনে ইলেকশন করতে চাচ্ছে। আপনার ওই গ্রাম অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইরা আছে না, তাই না, ওনাদেরকে হয়তোবা জুতার কথা হয়তোবা দিতে চাইছে, তাই না? আমার মনে হয় এরকমই হবে। তাই ইসলামকে কিভাবে প্রকৃতভাবে বিকৃত করে খাওয়া যায়, এবং এই যে একটা অজুহাত পাইছে আন্দোলন করার নামে, এবং তারা এক একজন এক একটা তাদের নিজের ফেসবুকে বা পেজে স্ট্যাটাস দেয় যে আগামীকাল থেকে আমরা মাস টু গাজার উদ্দেশ্যে আমরা ঢাকার রাজপথে নামবো, সবাই একত্র হবেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা জুতা লুটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে তোফা হিসাবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে, যাতে জুতার বিনিময়ে তারা কি ভোট কালেক্ট করতে পারে। কারণ সার্জিস একটা বক্তব্য বলছিল ভাই যে তার নাকি বাপদাদার জমিদারি আছে। আমার মনে হয় ধরা খায় গেছে, এখন তো তার বাপদাদার জমিদারি নাই রে ভাই। তো এত ভোট তো কালেক্ট করতে হবে, কিভাবে কালেক্ট করবে? শেষ উপায় নিছে মানুষকে জুতা উপহার দিবে। এর জন্যই তারা কি শোরুম ভাঙচুর করছে, তারা জুতা মনে করেন গিফট করতে চায় মানুষকে। এর জন্যই আসলে মূলত তাদের এই লুটপাটের ঘটনা। দর্শক বন্ধুরা, আমি বলতে চাই সমন্বয়ক সার্জিস আর হাসনাত, এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক। 4 জনকে নয়, কেবল তো 4 জনকে সিসিটিভি ফুটেজকে আপনারা কেন্দ্র করে সেনাবাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন। এখন এই 4টাকে রিমাইন্ডে নেন, দেখবেন আরো বের হয়ে আসবে। দেখতে পারবেন যে শুধু এখানে সমন্বয়ক সার্জিস আর হাসনাত নাই, এখানে জামাত শিবিরও আছে, আর এখানে আপনার ওই জামাত ইসলামের আমিরও আছে এখানে। দেখতে পারবেন এই 4টাকে বড় বড় রাজা হাসে ডিম দেওয়া হোক থেরাপিতে, দেখতে পারবেন। এখন আমি আরেকটা কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা বাংলাদেশের মিডিয়াদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আপনারা বিশেষ করে এই 4টা ব্যক্তির উপর খেয়াল রাখবেন যে এই যে পুলিশ গ্রেফতার করছে বা এদেরকে নিয়ে যে সামনে কি করতে চাচ্ছে, ওই ধরনের কোনো আলাপ আলোচনা করে নাই। দ্বিতীয়ত দেখতে পারবেন যে 1 সপ্তাহের ভিতরে উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে 4টা নাকি গ্রেফতার করছে, ওই 4টারে অতি দ্রুত আবার ছেড়েও দিবে। দেখতে পারবেন
দেখতে পারবেন, কারণ তাদেরকে যদি রিমাইন্ডে নেওয়া হয় তাহলে সব তো প্রকাশ পেয়ে যাবে। আর সব প্রকাশ পেলেও আমার মনে হয় না ভাই যে মিডিয়ার মাধ্যমে এগুলা সাপ্লাই দেওয়া হবে জনগণের উদ্দেশ্যে, মনে হয় না। কারণ সরকার তো ভাই এদের সরকার, তাই না? এদের সরকারের এগেনস্টে বা এই সরকারের আমলে সবকিছুই পসিবল। বর্তমান সমন্বয়ককে বা একে অপরকে তাদেরকে গ্রেফতার করেছে, আবার কি করে 2-1 দিন পর পরে ছেড়েও দেয়। এই ধরনের এভিডেন্স অহরহ আছে ভাই, বুঝতে পারতেছেন? এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃত অবস্থা। অন্যদিকে আপনার কেএফসি ভাঙচুর করে বা আদার্স যে সমস্ত কিছু ভাঙচুর করে, এতে করে আপনারা কি প্রমাণ করেন? কি প্রমাণ করেন? আমেরিকা বয়কট, আমেরিকার দ্বারা কিছু করতে পারবেন না। এক আমেরিকায় তো বার্তা গেলে গেছে বর্তমানে আমাদের বাংলাদেশকে শুধুমাত্র 37% দিয়ে, শুধুমাত্র 37টা বাস দিয়েই আমাদের বাংলাদেশকে একদম উঁচা করে ফেলাইছে। আর আপনারা ম্যাকডোনাল্ডসকে বয়কট করবেন, তারপরে বার্গার কিংকে আপনারা বয়কট করবেন, ওইটাকে বয়কট করবেন, বাটাকে এটা করবেন, সেটা করবেন, তাই না? এতে করে কি হবে বলেন তো? কালকে যদি আমেরিকা আমাদের উপরে বম হালায়, কোন দেশ আসবে বাংলাদেশকে বাঁচানোর জন্য? এর রাজাকার বাহিনীরা, তোদের বাপ যে পাকিস্তান, ওই পাকিস্তান তো আসবে না। তখন পাকিস্তান বলবে পাইছে সুযোগ, পাকিস্তান বলবে পাইছে সুযোগ। কিসের সুযোগ? ওই যে দ্বিতীয়বার তাদের যে তাদের কাছ থেকে যে আমরা স্বাধীন হয়ে আসছি, নিজেদের দেশটা আমরা করছি, তাই না? বা শেখ মুজিবুর রহমান বা শহীদ জিয়া আমাদেরকে এই দেশটা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, তাই না? তো এই দেশটা পুনরায় তারা নিয়ে যাবে, তারাও আমাদের উপরে মনে করেন বম হালাবে। তখন তারা ওই আপনার কি বলে আমেরিকার বিপক্ষে কথা বলবে না। বাংলার মানুষ বোকা চৌধুরীরা এতটুকু তাদের মাথায় আসলে কমন সেন্স নাই, এতটুকু কমন সেন্স নাই। আজকে গাজার যে অবস্থা, আরে আরব দেশে সৌদি আরবিয়া, কুয়েত, কাতার বা তারপর দুবাই, আরো যে আদার্স মনে করেন বড় বড় যে মিডল ইস্ট কান্ট্রিগুলো আছে, তারা কেউ কি আগে গেছে গাজার দিকে? যেতে পারতো না। কেন গেল না বলেন তো? কেন গেল না? আর আপনি একজন বাঙালি হয়ে, যার ডিফেন্সে নাকি কমর ভাঙা, যার কোনো অস্ত্র নাই, যার কোনো আপনার কোনো নাই, বম নাই, কিছু নাই, আর আপনার এই ধরনের বড় বড় লেকচার মারেন। কোন পাওয়ারে মারেন রে ভাই? ইউনুসের পাওয়ারে? ইউনুসের পাওয়ারে মারে? হ্যাঁ? আর উনি তো কাশি দিতে যায় হাগে দেয় ভাই। আপনার ওনার পাওয়ারের কথা বলেন, উনি কাশি দিতে যায়, দেখেন পেন চেক করেন, প্যাম্পাস হয়ে থাকে। আর এই নিয়ে আশায় আপনারা থাকেন, তাই না, যে ইউনুস আমাদেরকে সেভ করবে। হাই রে বাঙালি, বাঙালি। আর আপনারা ম্যাকডোনাল্ডস ভাঙেন, আমেরিকা বয়কট, ওইটা বয়কট, সেইটা বয়কট। ভাই বিবেকটা নিয়ে আসেন, আবেগটা সাইডে রাখেন, তাহলে আগামী সুন্দর বাংলাদেশ দেখতে পারবেন। আর না হয় এইভাবে 37টা বাস দিছে না, আরো 37টা বাস যখন আসবে, 37 যোগ করেন কত হয়, তখন বাঁচতে পারবেন? পারবেন বাঁচতে? মিয়া কি বলবো এদের। যাই হোক, আমি শুধু একটা কথাই বলতে চাই, সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে, এই দুইটা মানে রাম ছাগলে ভাই গ্রেপ্তার করা অতীত জরুরি ভাই, অতীত জরুরি আমি মনে করি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, পুলিশ ভাই আর সেনাবাহিনীকে মন থেকে ভালোবাসা, অভিনন্দন। আপনাদের এই ঋণটা কখনো শোধ করতে পারবো না। তার সাথে এইটাও বলি, আপনারা যাতে বাস খাওয়ার মতো বা এই মুখ দিয়ে যখন আপনাদেরকে অভিনন্দন জানাইলাম, আবার যাতে বাস না দিয়ে দিই, কেমন এই মর্যাদাটা ধরে রাখি। আমি তন্ন কইরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আমি ছাপ্পা খুঁজলাম, কিন্তু রাপ্পা স্টাইলে পোস্টার দেখতে পেলাম না। তিনি কি আসলে পোস্টটা ডিলিট করে দিয়েছেন? এক ভয়াবহ গুজব ছড়িয়েছেন। ডক্টর ইউনুসকে হাইলাইট করতে গিয়া পুরান একটা জিনিস তিনি সামনে নিয়ে আসছেন। এখন আদৌ কি তিনি এই পোস্টটা দিছিলেন? মানে আমি নিউজটা যখন করছি আমি ওনার খুঁজে পাইনি। তা আপনারা কারা কারা আসিফের ফেসবুক পেজে আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছিলেন? একটা গুজব ছড়াতে গেলেন, আর মুহূর্তের মধ্যে এটা নিয়ে আমরা দেখলাম যে ভাইরাল হয়ে গেছে, পক্ষে বিপক্ষে যুক্তি চলে আসছিল। অন্তর্বর্তী সরকার মাত্র 8 মাসে বাংলাদেশকে 47তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে আমাদের দেশের গণমাধ্যমের তেল মারা চাটুকারি তো অভ্যাস যায় নাই। যতগুলো নিউজ এটাকে রিউমার হিসেবে সামনে আনছে, তারা কিন্তু আসিফের নাম মেনশন করে না, ডরায় মনে হয়। যাই হোক, আপনার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে রিউমার স্ক্যানার বলছে, অন্তর্বর্তী সরকার মাত্র 8 মাসে বাংলাদেশকে 47তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগে ছিল 40তম, 8 মাসে পিছিয়ে এখন হয়েছে 47তম। এইটা আবার দিছে সম্ভবত ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী। আসিফ একটা স্ট্যাটাস দিছে, গোলাম রাব্বানী আরেকটা দিছে। আবার আসেন মূল ঘটনাটা কি আমরা দেখি। রিউমার স্ক্যানার বলছে, ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং এবং বিশ্লেষণ প্রকাশ করে আসছে। আজ যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে 89টি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান 71তম। এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিংও আছে, যেখানে ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে 47তম। এটি আলোচনার বিষয়। তো রিউমার স্ক্যানারের বক্তব্য কি? এই তালিকাটি আজই বা 2025-এও প্রকাশিত হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছে 2024 সালের 10ই সেপ্টেম্বর, সরকার পতনের পর। মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। তো এই জরিপটা আবার কবে হয়েছে? শেখ হাসিনার আমলে হয়েছে, 2024 সালের 22 মার্চ থেকে 23 মে পর্যন্ত। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি দাবি করে তার এই বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ক্রেডিট। আর গোলাম রাব্বানী যদি দাবি করে যে তার বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ডাউন ক্রেডিট। কথা বুঝতে পারছি? দুজনে দুই রকম স্ট্যাটাস দিছে। অর্থাৎ সর্বশেষ যে ইউএস র্যাঙ্কিং নিউজের ওয়েবসাইটে যে তালিকাটা আসছে, এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া
জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল। আসিফ সম্ভবত তাড়াহুড়া করে না দেখা চাটকারা মাইরা দিছে যে দেখো আমরা সরকারে বসছি, ডক্টর ইউনূসের ছবি দিয়ে একটু প্রকাশ করা মানে কি, সেও তো আছে, তো নিজেরা বাংলাদেশে অনেক দূর আগায় নিয়ে গেছি না। দেখেন 47তম অবস্থানে বাংলাদেশ যাক না যাক, আসিফদের অবস্থান কিন্তু খুব লাকি 7-এ চলে গেছে, এটা বাস্তব। 2023 সালের আপনার রিউমান স্ক্যানার ওয়েবসাইটটি বলছে সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিংটি প্রকাশ করে থাকে। এই সংক্রান্ত জরিপ হয় সেই বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। যেমন 2023 সালেরটি প্রকাশিত হয়েছিল 6 সেপ্টেম্বর, যখন বাংলাদেশের অবস্থান পাওয়ারে ছিল 40তম, ওভারঅল 69তম, যেটা পোস্ট করছে আবার রব্বানি। একইভাবে 2022 সালেরটি প্রকাশিত হয় 27 সেপ্টেম্বর। তার মানে 23-এর তুলনায় 24-এ ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ 24-এ সে পিছাই ছিল, আগায় নাই। নিশ্চয়ই বুঝতে পারছি। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা মাঝে মাঝে স্ট্যাটাস দেন, সরকারের বিভিন্ন বক্তব্য দেন, তো মানুষের মধ্যে তো সন্দেহ হয় সেনাবাহিনী নিয়ে যে কথা বললেন ওইগুলো আসলে কি সঠিক, নাকি ওইগুলো এরকম সুবিধাবাদী কথা হিসেবে চালাই দিছিলেন, কোনটা? একটু দায়িত্বশীল হইতে হবে, তাড়াহুড়া করতে গেলে ঝামেলা। 60 জনের অধিক আওয়ামী লীগের জোতা চোরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন গত দুদিন আগে সংগঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারের বাটার শোরুম সহ বেশ কিছু শোরুমে আক্রান্ত করে কিছু এই আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী দালালের সদস্যরা। এই সদস্যরা আমাদের এই বাংলাদেশের একটি সুন্দরতম আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, এবং বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রায় 550 জনের অধিক মানুষদেরকে নিয়ে 50টির অধিক রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে বিজনেসের একটি সামিট চলছে, সেই সামিটটাকে বিতর্কিত করার জন্য তারা ওখানে চুরি সংগঠিত করেছে। এবং এই চোরগুলোকে ইতিমধ্যেই সরকার কঠোর হস্তে দমনের জন্য তারা কিন্তু মাঠে নেমেছে। তাদের জন্য যে কোনো মূল্যে জিরো টলারেন্স নীতি নিয়ে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখছে, এবং এখন পর্যন্ত সফলতার সাথে 60 থেকে 70 জনের মতো মানুষদেরকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন তারা বলেছেন যে সবাইকে একে একে গ্রেপ্তার করা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। এই গ্রেপ্তারকৃত লোকগুলো অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, যারা শেখ হাসিনার হয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়, যারা ফ্যাসিবাদের দোসর হয়ে বাংলাদেশে আবার একটি অরাজকতা তৈরি করতে চায়। আমি সবসময় যে কথাটা বলি যে বাংলাদেশে যে কোনো আন্দোলন হলে সেই আন্দোলনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এই আন্দোলনের মধ্যেই সব আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। তাবলিগ জামাতে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে 4 জন, আপনার কি মনে হয় যে কোনো একজন ভদ্র মানুষ যিনি দিন ইসলাম ফলো করেন, নামাজ কালাম পড়েন, জান্নাতে যাওয়ার জন্য তিনি কাউকে খুন করবে? সে জান্নাতে যাবে খুন করে? এটা কখনো ভাবতে পারেন না। আমি তখনও বলেছিলাম ওই হত্যাযজ্ঞটি সংগঠিত হয়েছে ওই জায়গাটার বিশেষ কিছু আপনার সমস্যা সৃষ্টি হওয়ার সুযোগটাকে ব্যবহার করে, ধরেন অন্তর্কন্দলকে যখন জানতে পেরেছে সেই সুযোগটাকে ব্যবহার করে আওয়ামী লীগের লোকেরা, পার্শ্ববর্তী দেশের কিছু এজেন্সির লোকেরা এই অপকর্মটি করেছে। না হয় ঘুমন্ত মানুষদের উপর আক্রমণ করে এরকম মানুষদেরকে হত্যা করা যায় না। ঠিক একই উপায়ে বাংলাদেশের যে ব্যানারেই আপনি আন্দোলন করেন না কেন, যেমন গত দুদিন আগের আন্দোলনটি ছিল একটি সুন্দর আন্দোলন, যে আন্দোলনের সারা বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক, অন ইসলামিক, মানে এক বাক্যে যাদের হিউম্যানিটি আছে, একটু হলেও যারা মানুষের মানবতা বোধের প্রতি সম্মান জানায়, মানুষত্ব আছে, তারা কিন্তু সেই আন্দোলনটায় সমর্থন জানিয়েছে এবং আন্দোলন সফল করেছে। এই সফলতার মধ্যে এই যে বড় একটি সফলতা, সেটার মধ্যে কে এমন প্রবেশ করলো, কারা এসে এটাকে আবার কলঙ্কিত করলো, সেটা তো আজকের বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। যেখানে এই আন্দোলনের বিরোধিতা করে একজন শিক্ষিকা, সম্ভবত ডেফিডেল ইউনিভার্সিটির জার্নালিজমের একজন শিক্ষক, তিনি ক্লাসের অ্যাটেন্ডেন্সের মানে উপস্থিত না থাকলে 1 দিন নয় 2 দিন অ্যাবসেন্স দিবেন, এরকম করে 2টো করে অ্যাবসেন্স দেওয়ার তিনি একটি পোস্ট করেছিলেন। যদিও সেই পোস্টের উপরে তিনি পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, এবং তিনি বুঝাতে চাচ্ছেন যে আমার এই পোস্টটি আসলে আমি ধারণা করি নাই যে সারা পৃথিবীতে এরকম একটি আন্দোলন হবে। আমার জায়গাটা ছিল, মনে করেছি ছেলেরা হয়তো কোনো একটা আঞ্চলিক কোনো একটি বিষয় নিয়ে কথা বলছে, বিশেষ বিশেষ ব্যাখ্যা তিনি দিয়েছেন। কিন্তু এই ব্যাখ্যার পরেও, এবং তিনি ক্ষমাও চেয়েছেন, আমি উভয়টাকেই সম্মান জানাই। একদিকে তার প্রতি যে তাকে যে বহিষ্কার করেছে সেটা যেমন একটি বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় সেই জায়গায় আমাদের মানবতার পক্ষে যে একটি অবস্থান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, সেটাকে যেমন সম্মান জানাই। যেই ভদ্রমহিলা এই সমস্যায় পড়েছে তাকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকেও আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি যেটা বুঝাতে চাই যে একজন ভদ্রমহিলার চাকরি চলে গিয়েছে, যেখানে যে মানবতার বিপক্ষে তার অবস্থান, এটাই মিডিয়ায় প্রচার হয়েছে, এটাই বাস্তবতা যে তিনি কেন অ্যাটেন্ডেন্সের বিষয়টা সামনে নিয়ে আসলেন। তার মানে তাকে নিয়ে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দূরে রেখে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করেছেন। সেই জায়গায় সেই রকম একটি পরিস্থিতিতে কতটা আবেগের একটি সুন্দর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে নস্যাৎ করার জন্য কারা এরকম বাটার দোকানে, কারা এরকম শোরুমগুলোতে আক্রমণ করে জুতা নিল, এবং সেই জুতাগুলো কি কারণে আবার ফেসবুকে দিয়ে বিক্রি করতে আসলো, কাদের এই হীন উদ্দেশ্য, কি তাদের পরিচয়,
কেন তারা এটা করবে? আপনার কাছে কি বিশ্বাস হয় কোনো একজন পরহেজগার, ভালো, যার সামান্যতম জ্ঞান আছে, ন্যূনতম তার ভিতরে দেশপ্রেম আছে কিংবা ঈমান আছে, সেই অপকর্ম করতে পারে? প্রোটেস্ট আর চোর এক জিনিস নয়। চুরি করার জন্য আপনাকে এই দিন ডাকা হয় নাই। তা আমি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই অধিকাংশ আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকদেরকে আপনারা শনাক্ত করে 60 জনের মতো তার বেশি মানুষদেরকে গ্রেপ্তার করেছেন, এবং এই ভিডিওর পরবর্তী সময় হয়তো এটা 100 হয়ে যাবে, 200 হয়ে যাবে, হতে পারে। কিন্তু এই মানুষগুলোকে যাদেরকে গ্রেপ্তার করেছেন এবং করবেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে আইনের শাসন আছে, এটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা নিউট্রাল জায়গা থেকে মানুষের উপরে জুলুম করতে চাই না, ঠিক আছে। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, সেই যেই বাটা একটা শোরুম নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছিল, সেই শোরুমের পেছনে কারা ছিল আপনারা ভিডিওর প্রতিবেদনে শুনতে পারলেন। এটা কতটুকু সত্য আমি জানি না। প্রধান সমন্বয়করা কিন্তু মহা বিপদের মধ্যে পড়ে গেছে, মহা গেরা করে পড়ে গেছে। যাই হোক দর্শক মণ্ডলী, এইদিকে আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে। তাছাড়া এইদিকে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসবেন, এমনই একটা আমরা আভাস পাচ্ছি। সেনাপ্রধান কিন্তু কঠিন অ্যাকশনে যাচ্ছেন। যাই হোক দর্শক মণ্ডলী, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যারা দেখেন নাই আবার শুরু থেকে দেখে আসুন। তো দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে, বর্তমান দেশের অবস্থা নিয়ে, এই দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।